আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি আল্লাহ। আজকে আমরা আমাদের বায়োলজি ক্লাসের আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য, প্রোটোপ্লাজমের বর্ণনা। দুইটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। টপিক যদিও বা এখানে দুইটা, কিন্তু এখানে দেখা যাবে যে এই প্রত্যেকটা টপিকগুলো যদি আমরা ভেঙে ভেঙে পড়তে যাই আমাদের অনেকগুলো কথা চলে আসবে, অনেকগুলো টার্ম চলে আসবে, বায়োলজিক্যাল টার্ম। আমাদের সেই টার্মগুলো শিখতে হবে এবং জানতে হবে। তো আমরা আমাদের প্রথম টপিক নিয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব ডিফারেন্স বিটুইন প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য নিয়ে। আমরা গত ক্লাসে কিছুটা পড়েছিলাম, আজকে আরেকটু ডিটেলে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমি দুই ধরনের স্লাইড যুক্ত করেছি, বাংলা এবং ইংরেজি দুভাবেই আছে। আমরা দুভাবে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব, কারণ এখানে আমাদের যে বিষয়টা বুঝতে হবে এটা হচ্ছে আমরা যখন বায়োলজি পড়বো অথবা মেডিকেল রিলেটেড যে বিষয়গুলো আমরা পড়বো আমাদেরকে অবশ্যই বাংলা এবং ইংরেজি দুইটা মিডিয়ামে কিন্তু পড়তে হবে। কারণ বায়োলজিক্যাল যে টার্মগুলা এবং মেডিকেল যে টার্মগুলা এগুলো বেশিরভাগই কিন্তু ইংরেজি শব্দ, ল্যাটিন শব্দ এবং ইংরেজি শব্দ। তো সেহেতু আমরা একটু ইংরেজিতে পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এরপর আমরা আমাদের মতো করে নিজের ভাষায় আমরা এগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার স্লাইডটা কি ক্লিয়ার আছে এবং কথা শোনা যাচ্ছে কিনা একটু কেউ একজন বলেন। জি স্যার, ক্লিয়ার আছে এবং ক্লিয়ার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা দেখেন, এখানে এক পাশে আমি রেখেছি প্ল্যান্টস কে, আরেক পাশে রেখেছি আমি অ্যানিমেলস কে, অর্থাৎ এক পাশে উদ্ভিদ আর এক পাশে প্রাণী। তাহলে আমরা পার্থক্যগুলো একটু দেখি। আমরা সর্বপ্রথম আমার লেফট সাইডে প্ল্যান্টস এর অংশ থেকে দেখেন, বলা হচ্ছে সেলুলোজ সেল ওয়াল সারাউন্ডস দা সেল মেমব্রেন। সেলুলোজ সেল ওয়াল সারাউন্ডস দা সেল মেমব্রেন, অর্থাৎ এখানে বলা হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত যে সেল ওয়াল, অর্থাৎ সেলের যে দেওয়াল বা কোষের যে দেওয়ালটা সেটা সেলকে ঘিরে রাখে। আর অ্যানিমেলের ক্ষেত্রে বলা হচ্ছে সেল ওয়াল ইজ অ্যাবসেন্ট ইন অ্যানিমেল সেলস, অর্থাৎ প্রাণীদের যে দেহকোষ, প্রাণীদের দেহকোষের মধ্যে কিন্তু কি থাকে না, সেল ওয়াল থাকে না। আচ্ছা, কোষটা কি এটা একটু বলা দরকার আলোচনার আগে। কোষটা হচ্ছে যে আমাদের জীবদেহের গঠনের একটা ইউনিট বা একটা একক। আমরা যদি একটা দালানকে যদি একটা মানুষের সাথে তুলনা করি, দালানের প্রত্যেকটা ইট হচ্ছে এক একটা কোষ, অর্থাৎ আমাদের দেহের প্রত্যেকটা ইউনিট হচ্ছে এক একটা সেল বা কোষ। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে কি থাকবে, সেলুলোজ নির্মিত একটা দেয়াল থাকবে, কিন্তু প্রাণী কোষের মধ্যে কোনো কি থাকবে না, সেল ওয়াল বা কোষের কোনো দেওয়াল, কোষ প্রাচীর আর কি, সহজ বাংলায় কোষ প্রাচীর থাকবে না। এরপরে আমরা একটু প্ল্যান্টস এর দিকে দেখি। প্ল্যান্টস এর ক্ষেত্রে বলা হচ্ছে প্লাস্টিডস আর প্রেজেন্ট স্পেশালি গ্রিন পিগমেন্ট কল্ড ক্লোরোফিল, অর্থাৎ উদ্ভিদের মধ্যে প্লাস্টিড নামে একটা উপাদান থাকে যেটার মধ্যে সবুজ কিছু পিগমেন্ট থাকে। পিগমেন্ট মানে হচ্ছে রঞ্জক পদার্থ, কল্ড ক্লোরোফিল, এগুলোকে বলা হচ্ছে ক্লোরোফিল। আর অ্যানিমেলস এর মধ্যে দেখবেন ক্লোরোফিল ইজ অ্যাবসেন্ট ইন অ্যানিমেল সেল, প্রাণীদের মধ্যে ক্লোরোফিল থাকে না। উদ্ভিদ যে নিজের খাবার নিজে তৈরি করে এবং উদ্ভিদের মধ্যে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয় আমরা সবাই জানি, এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। তাহলে এই যে প্রসেসিংটা এটা কিন্তু এই ক্লোরোফিল দিয়েই হয়। এবং উদ্ভিদে যেহেতু ক্লোরোফিল আছে, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। অ্যানিমেলস এর ক্ষেত্রে যেহেতু ক্লোরোফিল নাই, সেহেতু অ্যানিমেলসরা কি করতে পারে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। এরপর আসেন প্ল্যান্টস এর ক্ষেত্রে, বলা হচ্ছে লার্জ ভ্যাকিউলস কন্টেইনিং সেল শেপ আর প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেল, অর্থাৎ উদ্ভিদ কোষের মধ্যে বড় বড় ভ্যাকিউল আছে, বড় বড় ছিদ্র আছে। ভ্যাকিউল মানে ছিদ্র, আমি ভ্যাকিউলস এর স্লাইড করেছি, একটু পরে দেখাবো ইনশাল্লাহ। আপনারা একটু মনে রাখেন ভ্যাকিউলস, এটা একটা স্লাইড আছে সামনে, কয়েকটা স্লাইড পরে ইনশাল্লাহ আসবে। আর অ্যানিমেলস এর ক্ষেত্রে বলা হচ্ছে ভ্যাকিউলস আর ইউজুয়ালি অ্যাবসেন্ট, ভ্যাকিউলস গুলা সচরাচর কি করে না, এই অ্যানিমেল সেলে থাকে না। এরপরে প্ল্যান্টস এর ক্ষেত্রে বলা হচ্ছে মোস্ট প্ল্যান্টস ডু নট এক্সিবিট মুভমেন্ট অফ লোকোমোশন, অর্থাৎ অধিকাংশ উদ্ভিদরাই নড়াচড়া করতে পারে না, মুভমেন্ট করতে পারে না, চলাচল করতে পারে না, হাঁটাচলা করতে পারে না, তার লোকোমোশনটা থাকে না, মুভমেন্ট থাকে না। আর প্রাণীদের ক্ষেত্রে বলা হচ্ছে মোস্ট অ্যানিমেলস এক্সিবিট মুভমেন্ট অফ লোকোমোশন, অর্থাৎ অধিকাংশ প্রাণীরাই কি করতে পারে, হাঁটাচলা করতে পারে। আবার এবং কিছু কিছু প্রাণী আছে দেখবেন উদ্ভিদের মতো কিন্তু স্থির থাকে, এই ধরনের কিছু প্রাণী আছে, ভেসে চলে বা হাত পা থাকে না, এই ধরনের কিছু প্রাণীও কিন্তু আছে। তো যাই হোক, এরপর প্ল্যান্টস এর ক্ষেত্রে দেখেন কিপ গ্রোয়িং
though out their life and are localized in the apical মেরিস্টেম। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে বলা হচ্ছে এদের বৃদ্ধিটা হচ্ছে অসীম, অর্থাৎ এরা সব সময় বৃদ্ধি পেতে থাকে। অনেক বিশাল বিশাল দেখবেন পাহাড়ের সমান হয়ে যায় লম্বা হইতে হইতে, এমন উদ্ভিদ আছে। কিন্তু অ্যানিমেলস এর ক্ষেত্রে দেখেন গ্রোথ স্টপস আফটার ম্যাচুরেশন বাট বডি সেলস আর রিপ্লেসড পিরিয়ডিক্যালি। মানে একটা সময় পরে গিয়ে গ্রোথ থেমে যায় প্রাণীদের। মনে করেন আমরা যে লম্বা হই, আমরা লম্বা হওয়ার অনেকে ট্রিটমেন্ট করি, যখন লম্বা হয় এখানে একটা সময়কাল থাকে, কত বছর বয়স পর্যন্ত হার বাড়বে, কতটুকু বয়স পর্যন্ত সে লম্বা হবে। একটা পর্যায়ে গিয়ে সেটা স্টপ হয়ে যায়, গ্রোথ বৃদ্ধিটা থেমে যায়। কিন্তু সেল কিন্তু আবার একটা নির্দিষ্ট সময় পর পর রিপ্লেসড হয়, প্রতিস্থাপিত হয়, নতুন নতুন সেল তৈরি হতে পারে। এবং গ্রোথ ইজ ইউনিফর্ম অ্যান্ড প্রপোর্শনেট। আর প্ল্যান্টস এর ক্ষেত্রে বলা হচ্ছে ম্যানুফ্যাকচার দেয়ার ওন ফুড বাই ফটোসিনথেসিস। এখানে উদ্ভিদের ক্ষেত্রে বলা হচ্ছে ম্যানুফ্যাকচার মানে হচ্ছে তৈরি করা, দেয়ার ওন ফুড মানে তাদের নিজেদের খাবার, বাই ফটোসিনথেসিস অর্থাৎ উদ্ভিদরা নিজেদের খাবার নিজেরা ফটোসিনথেসিস নামক একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করে থাকে। আর অ্যানিমেলস এর ক্ষেত্রে বলা হচ্ছে ক্যান নট মেক দেয়ার ওন ফুড, দে ডিপেন্ড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অন প্ল্যান্টস ফর দেয়ার ফুড। অর্থাৎ তারা তাদের নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, তারা খাবারের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর বা অন্য কোনো প্রাণীর উপর নির্ভরশীল থাকে। আর প্ল্যান্টস এর ক্ষেত্রে বলা হচ্ছে সেন্স অর্গানস এন্ড নার্ভাস সিস্টেম অ্যাবসেন্ট। অর্থাৎ উদ্ভিদের ঘ্রাণ ইন্দ্রিয় এবং অন্যান্য যে স্নায়ুতন্ত্রগুলো অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ অনুপস্থিত থাকে না এগুলো। আর অ্যানিমেলস এর ক্ষেত্রে বলা হচ্ছে ওয়েল ডেভেলপ নার্ভাস সিস্টেম, অর্থাৎ সুবিকশিত স্নায়ুতন্ত্র রয়েছে প্রাণীদের ক্ষেত্রে। এই গেল বেসিক পার্থক্য। আপনারা যারা ইংলিশ মিডিয়ামে যারা অ্যান্সার করবেন পরীক্ষায়, তারা এভাবে লিখতে পারেন। এটা এটা খুবই চমৎকার করে আছে এখানে পার্থক্যগুলা। আপনারা এই স্লাইডটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, আর যদি প্রয়োজন হয় গ্রুপে এটার ইনশাল্লাহ স্লাইড দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকেও আপনারা নিতে পারেন। তাহলে পার্থক্যটা এভাবে দিবেন। এরপরে দেখেন আমাদের নেক্সট স্লাইডটা একটু দেখি আমরা। এখানে এখানে একটু আরেকভাবে ভাগ করা হয়েছে। এখানে দেখেন অ্যানিমালস প্ল্যান্টকে রেখে ফিচার গুলোকে আলাদা করে লেখা হয়েছে। যেমন এদের সেল ওয়ালের পার্থক্য, ক্লোরোপ্লাস্টের পার্থক্য, তারপর কার্বোহাইড্রেট স্টোরেজের ক্ষেত্রে, হ্যাঁ এদের যে রাসায়নিক উপাদান রয়েছে সেটার ক্ষেত্রে পার্থক্য, ভ্যাকুলের ক্ষেত্রে পার্থক্য, শেপের ক্ষেত্রে পার্থক্য। যেমন অ্যানিমেলের ক্ষেত্রে সেল ওয়ালের ক্ষেত্রে বলা হচ্ছে নট প্রেজেন্ট, অর্থাৎ সেল ওয়ালটা থাকে না, অনলি হ্যাভ সেল সারফেস মেমব্রেন। আর প্রাণীদের ক্ষেত্রে বলা হচ্ছে সেল ওয়াল অ্যান্ড সেল সারফেস মেমব্রেন প্রেজেন্ট, অর্থাৎ কোষ প্রাচীর এবং কোষের যে মেমব্রেন উভয়টাই উপস্থিত থাকে উদ্ভিদের ক্ষেত্রে। অ্যানিমেলের ক্ষেত্রে দেখেন ক্লোরোপ্লাস্ট বলা হচ্ছে নট প্রেজেন্ট, অর্থাৎ থাকে না। আর প্রাণীদের ক্ষেত্রে বলা হয়েছে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে প্রেজেন্ট ফর ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের জন্য এটা থাকতেই হবে উদ্ভিদের মধ্যে। আর অ্যানিমেলের ক্ষেত্রে কার্বোহাইড্রেট স্টোরেজের ক্ষেত্রে বলা হচ্ছে ইন ফর্ম অফ গ্লাইকোজেন, গ্লাইকোজেন আকারে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় উপাদানটা উদ্ভিদের প্রাণীদের দেহে জমা থাকে। আর উদ্ভিদের কার্বোহাইড্রেট স্টোরেজটা কিভাবে হয়? স্টার্চ আকারে হয়, ইন ফর্ম অফ স্টার্চ। আর অ্যানিমেলের ক্ষেত্রে ভ্যাকুল বলা হচ্ছে নট ইউজুয়ালি প্রেজেন্ট, সচরাচর থাকে না, থাকলেও স্মল ছোট আকারে থাকে। টেম্পোরারি ভ্যাকুলস থাকতে পারে, কোনো কোনো সময় টেম্পোরারি ভ্যাকুলস আমরা খুঁজে পাই। আর উদ্ভিদের ক্ষেত্রে বলা হচ্ছে লার্জ ফ্লুইড ফিল্ড ভ্যাকুলস, অনেক বড় ধরনের ভ্যাকুলস থাকে এবং সেখানে ফ্লুইড থাকে, পানি ভর্তি থাকে সেখানে। অ্যানিমেলের শেপের ক্ষেত্রে বলা হচ্ছে ক্যান চেঞ্জ শেপ, রাউন্ডেড হতে পারে। আর প্ল্যান্টের ক্ষেত্রে বলা হচ্ছে ফিক্স শেপ, রেগুলার হতে পারে। তাহলে এই হলো বেসিক পার্থক্য। এবার আমরা একটু সহজভাবে একটু বোঝার চেষ্টা করি সহজ বাংলায় উদ্ভিদ এবং প্রাণী। প্রথমে আমি উদ্ভিদের কথা বলি। উদ্ভিদ হলো স্বভোজী। স্বভোজী মানে কি? উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, যার অর্থ তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে তাদের নিজস্ব খাদ্য তৈরি করতে পারে। প্রাণীরা পরভোজী এবং তাদের নিজস্ব খাদ্য তৈরি করতে পারে না, তারা অন্যান্য জীব বা জৈব পদার্থ গ্রহণ করে পুষ্টি গ্রহণ করে। এরপরে দেখেন উদ্ভিদের ক্ষেত্রে আর কি বলা হচ্ছে, উদ্ভিদ মূল, কাণ্ড, শাখা প্রশাখা এবং পাতা এগুলো উদ্ভিদের মধ্যে থাকবে। এরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে, এটা আগেই বলা হয়েছে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকবে, শেকড়ের সাহায্যে মাটিতে আটকে থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারবে না। এরা প্রাণীদের মতো দেখতে পায় না, শুনতে পায় না, ঘ্রাণ নিতে পারে না, তবে ফুল এবং ফল ধারণ করে। আর প্রাণীদের ক্ষেত্রে আমরা কি দেখি? প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখবেন প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে, হাঁটাচলা করতে পারে, মুভমেন্ট করতে পারে, লোকোমোশন আছে এদের। চলাচলের জন্য এদের পা, ডানা, পাখনা এগুলো থাকে। মাছ হলে পাখনা থাকে, জলজ প্রাণীদের পাখনা থাকে। আর যদি অ্যাবিস ধরনের হয়, পক্ষীকুলের হয়, তাদের কি থাকবে? ডানা থাকবে। এবং
যারা সচরাচর ম্যামলস বা অন্যান্য স্থলচর যারা, তাদের ক্ষেত্রে থাকবে পা। প্রাণীদের হাত, মুখ, কান, নাক এগুলো থাকবে। প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীদের উপর নির্ভরশীল। প্রাণীরা খাদ্য হিসেবে উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীদেরকে খেয়ে থাকবে। তাহলে এই গেল হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর কথা। আমরা যদি পার্থক্যগুলো একই সাথে যদি লিখি, আমরা এইভাবে লিখবো পরীক্ষায়, যে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য: উদ্ভিদ মূল, কাণ্ড ও শাখা প্রশাখা সমৃদ্ধ, এবং পক্ষান্তরে প্রাণীদের হাত, পা, চোখ, নাক, কান ইত্যাদি, মুখ ইত্যাদি রয়েছে। আর উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না। পক্ষান্তরে প্রাণীরা চলাফেরার জন্য পা, ডানা বা পাখনা ব্যবহার করে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে। পক্ষান্তরে প্রাণীরা নিজের ইচ্ছা অনুযায়ী চলাচল করতে পারে। উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেই তৈরি করতে পারে। পক্ষান্তরে প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। উদ্ভিদেরা দেখতে পায় না, শুনতে পায় না, ঘ্রাণ নিতে পারে না। পক্ষান্তরে প্রাণীরা দেখতে পায়, শুনতে পায়, ঘ্রাণ ও স্বাদ নিতে পারে। তো পাশাপাশি যদি আমরা রাখি, তাহলে এভাবে রাখতে পারি যে উদ্ভিদের ক্ষেত্রে এদের মূল, কাণ্ড, শাখা প্রশাখা রয়েছে। প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের হাত, পা, চোখ, নাক, কান, মুখ ইত্যাদি রয়েছে। উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ এক জায়গা থেকে অন্যত্র চলাফেরা করতে পারে না। প্রাণীদের ক্ষেত্রে চলাফেরার জন্য পা, ডানা বা পাখনা ব্যবহার করে। উদ্ভিদের ক্ষেত্রে মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে। আর প্রাণীরা নিজেদের ইচ্ছা অনুযায়ী চলাচল করতে পারে। উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। উদ্ভিদ এরা দেখতে পায় না, শুনতে পায় না, ঘ্রাণ নিতে পারে না। আর প্রাণীরা এরা দেখতে পায়, শুনতে পায় এবং ঘ্রাণ ও স্বাদ নিতে পারে। তো এখন আমরা উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্যগুলো জানলাম। গত ক্লাসেও আমরা কিছুটা আলোচনা করেছিলাম। এখন আমরা উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য যখন আমরা জানবো, তখন আমাদের জানতে হবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে গঠনগত পার্থক্য, সেটাও একটু আমাদের জানা দরকার। সেটাও এখানে আমি ইনক্লুড করে দিয়েছি। আমরা একটু পড়ি, স্লাইডটা একটু পড়ি। আমরা বাম পাশে রেখেছি প্ল্যান্ট সেলকে, ডান পাশে রেখেছি অ্যানিমেল সেলকে। তো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে ইউজুয়ালি দে লার্জার দ্যান অ্যানিমেল সেলস। সচরাচর উদ্ভিদের কোষগুলো প্রাণী কোষ অপেক্ষা বড় হয়ে থাকে, লার্জার হয়ে থাকে। আর অ্যানিমেল সেলস বলা হচ্ছে ইউজুয়ালি স্মলার দ্যান প্ল্যান্ট সেল। সচরাচর উদ্ভিদ কোষ থেকে প্রাণী কোষ অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বলা হচ্ছে সেল ওয়াল প্রেজেন্ট ইন এডিশন টু প্লাজমা মেমব্রেন and consist of middle, lamellae, primary and secondary walls। অর্থাৎ উদ্ভিদ কোষের মধ্যে সেল ওয়াল থাকবে, প্লাজমা মেমব্রেন থাকবে, ল্যামেলি থাকবে, প্রাইমারি এবং সেকেন্ডারি একটা পর্দা বা দেয়াল থাকবে বা প্রাচীর থাকবে। আর অ্যানিমেল সেলের ক্ষেত্রে বলা হচ্ছে সেল ওয়াল অ্যাবসেন্ট, অর্থাৎ কোষ প্রাচীর অনুপস্থিত, থাকে না কোষ প্রাচীর অ্যানিমেল সেলে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা প্রেজেন্ট। আর অ্যানিমেল সেলের ক্ষেত্রে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা অ্যাবসেন্ট, অর্থাৎ উদ্ভিদ কোষে প্লাজমোডেসমাটা থাকে, প্রাণী কোষে প্লাজমোডেসমাটা থাকে না। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট। আর অ্যানিমেল সেলের ক্ষেত্রে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট অ্যাবসেন্ট, অর্থাৎ উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বলা হচ্ছে ভ্যাকিউল লার্জ অ্যান্ড পার্মানেন্ট। দেখেন এখানেও কিন্তু ভ্যাকিউলের কথা আসছে। ভ্যাকিউলটা বড় এবং স্থায়ীভাবে থাকে। আর অ্যানিমেল সেলে ভ্যাকিউল যদি থাকে সেটা স্মল এবং টেম্পোরারি, অর্থাৎ অস্থায়ীভাবে থাকে, সাময়িক কিছু সময়ের জন্য হয়তো তৈরি হতে পারে বা থাকতে পারে। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বলা হচ্ছে টনোপ্লাস্ট প্রেজেন্ট অ্যারাউন্ড ভ্যাকিউল, অর্থাৎ ভ্যাকিউল বা কোষের ভিতরে যে গহ্বর, কোষ গহ্বর আর কি। ভ্যাকিউল মানে হচ্ছে কোষের ভিতরে যে ছিদ্র থাকে, বড় একটা ছিদ্র থাকে উদ্ভিদ কোষে, ওইটাকে বলা হচ্ছে ভ্যাকিউল। ওই ভ্যাকিউলের সাথে কি থাকে? টনোপ্লাস্ট থাকে। টনোপ্লাস্টের অংশটাও আমি দেখাবো ইনশাল্লাহ, স্লাইড আছে এখানে নেক্সটে টনোপ্লাস্টটা দেখাবো। এই শব্দটাও আপনারা একটু মনে রাখবেন। আর অ্যানিমেল সেলের ক্ষেত্রে বলা হচ্ছে টনোপ্লাস্ট অ্যাবসেন্ট, অর্থাৎ টনোপ্লাস্ট থাকে না। আর প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলা হচ্ছে সেন্ট্রিওলস অ্যাবসেন্ট এক্সেপ্ট মোটাইল সেলস অফ লোয়ার প্ল্যান্টস, অর্থাৎ এদের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে না। এরপরে অ্যানিমেল সেলসের ক্ষেত্রে বলা হচ্ছে সেন্ট্রিওলস প্রেজেন্ট। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বলা হচ্ছে নিউক্লিয়াস প্রেজেন্ট অ্যালং দ্য পেরিফেরি অফ দ্য সেল, অর্থাৎ নিউক্লিয়াস থাকে। আর এখানে বলা হচ্ছে এটা হচ্ছে এক পাশে থাকে, দূরবর্তী অংশে থাকে সেলের, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসটা। আর অ্যানিমেল সেলের ক্ষেত্রে বলা হচ্ছে নিউক্লিয়াস এট দ্য সেন্টার অফ দ্য সেল, অর্থাৎ নিউক্লিয়াসটা একদম কোষের মাঝামাঝি জায়গায় থাকে। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বলা হচ্ছে লাইসোজোম আর রেয়ার, লাইসোজোম খুব বিরল, মানে লাইসোজোম খুব একটা দেখা যায় না বললেই চলে। আর অ্যানিমেল সেলের ক্ষেত্রে বলা হচ্ছে লাইসোজোমস প্রেজেন্ট, অর্থাৎ লাইসোজোম থাকে। আর কোষটা যখন ডেস্ট্রয় হয় তখন কিন্তু লাইসোজোম নিজে নিজে ব্রাস্ট হয়ে যায়, বোমার মতো সুইসাইড করে। মানুষ যেমন অনেক সময় সুইসাইড করে, আমাদের শরীরে যে সেল আছে, কোষ আছে, কোষেরাও অনেক সময় সুইসাইড করে, এবং সেটা ব্রাস্ট হয় কি কোষের ভিতরে লাইসোজোম অংশটা ব্রাস্ট হয়ে যায়।
এটা মাথায় রাখবেন, লাইসোজোম খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা অ্যানিমেল সেলে থাকে কিন্তু উদ্ভিদ সেলে খুব একটা দেখা যায় না। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে হচ্ছে স্টোরেজ ম্যাটেরিয়াল ইজ স্টার্স গ্রেন, অর্থাৎ এখানে বিশেষ করে তাদের খাদ্য জমাট করার যে পদ্ধতি, স্টার্স আকারে কি থাকে, ওই খাদ্যগুলো জমা থাকে। আর অ্যানিমেল সেলের মধ্যে স্টোরেজ ম্যাটেরিয়াল গ্লাইকোজেন গ্র্যানিউলস, গ্লাইকোজেন দানা আকারে স্টোরেজ করা থাকে অ্যানিমেলের মধ্যে। তো এই গেল পার্থক্য। এবং আপনারা ছবিটা দেখেন ভ্যাকিউল, এটা যদি টোটাল একটা সেল, সেলের মাঝামাঝি দেখেন বিশাল একটা গর্ত, গর্তের মধ্যে পানি জমে থাকে, জলীয় পদার্থ জমে থাকে, এই গর্তটাকে বলা হচ্ছে ভ্যাকিউল। এবং ভ্যাকিউলের পাশে দেখেন টনোপ্লাস্টকে দেখানো হয়েছে। তো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন ছবিটা দেখে, ভ্যাকিউল এবং টনোপ্লাস্ট। ভ্যাকিউল হচ্ছে উদ্ভিদ কোষের মাঝে বিশাল গর্ত, যেখানে জলপূর্ণ থাকে, পানি ভর্তি থাকে, এটা হচ্ছে ভ্যাকিউল। এবং ভ্যাকিউলের পাশে, ভ্যাকিউলের সাথে কি থাকে, টনোপ্লাস্ট থাকে। ভ্যাকিউল হচ্ছে একটা গহ্বর, ফাঁকা জায়গা, খালি জায়গা, ঠিক খালিও না, যেখানে পানিপূর্ণ একটা এরিয়া আর কি। স্যার টোনোপ্লাস্টটা বাংলা কি? কোনো বাংলা নাই, টনোপ্লাস্টের বাংলা টনোপ্লাস্টি। টনোপ্লাস্টের বাংলা টনোপ্লাস্টি। এই জন্যই বললাম যে আমাদেরকে যে মেডিকেল বা মেডিকেল রিলেটেড যে পড়াশোনাগুলো, বায়োলজিক্যাল যে পড়াশোনাগুলো, আমাদেরকে অনেকগুলা, মানে এগুলো হচ্ছে সব ল্যাটিন না, শব্দ অথবা ইংরেজি শব্দ। আমরা যখন উদ্ভিদ কোষ প্রাণী কোষ পড়ছি আসলে তখন তো টোনোপ্লাস্ট বলতে কিছু পাইনি, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনাদের জন্য একটা নতুন একটা টপিক হলো আর কি আজকে। আমার জন্য একটা নতুন আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এটার কোনো বাংলা আমিও পাই নাই, আপনারা পেলে আমাকে জানাবেন। আমি কোনো বাংলা পাই নাই আপাতত। তা আমরা এটাকে টনোপ্লাস্ট হিসেবে শিখি, সমস্যা নাই, আমরা টনোপ্লাস্ট হিসেবেই বলি। কারণ আচ্ছা, টনোপ্লাস্ট বললে পৃথিবীর সব জীববিদরা বুঝবে। আপনি ধরেন রাশিয়াতে যদি যান, ওখানে গিয়ে যদি কোনো একজন জীববিজ্ঞানীকে বলেন টনোপ্লাস্ট, তাহলে উনি কিন্তু বুঝবে। কারণ আপনি যদি কোনো একটা বাংলা নাম শিখে সেই বাংলা নামটা যদি বলেন, ওনারা কিন্তু বুঝবে না। না আপনি আমেরিকাতে সেটা গিয়ে সত্যি যদি, কথা। ওটা তো ল্যাটিন ভাষা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের এভাবে শিখতে হবে। মানে এটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা, জি, আন্তর্জাতিক ভাষাটা আমাদের শিখতে হবে, যেটা সর্বজন গ্রাহ্য, সবাই বুঝে। তো আমরা এটার আপাতত বাংলাটা না খুঁজে আমরা ইংরেজিটাই শিখি, টনোপ্লাস্ট। টনোপ্লাস্টটা কোথায় থাকে? ভ্যাকিউল বা কোষ গহ্বরের সাথেই থাকে। ঠিক আছে, এটা হলো টনোপ্লাস্টের একটা ফিগার। তো সেন্ট্রিউল আসে না এবার, সেন্ট্রিউলের কথাও কিন্তু আসছে। আমরা সেন্ট্রিউল কোথায় পড়েছিলাম, আমরা একটু প্রিভাইস স্লাইডে যাই। আপনারা দেখেন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের এখানে 7 নাম্বার যে পার্থক্যটা, এখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলা হচ্ছে সেন্ট্রিউল অ্যাবসেন্ট, অর্থাৎ উদ্ভিদ কোষে সেন্ট্রিউল থাকে না। আর থাকে না। অ্যানিমেল সেলসে দেখেন সেন্ট্রিউল প্রেজেন্ট, সেন্ট্রিউল থাকে। তাহলে সেন্ট্রিউলটা কি? এই হলো সেন্ট্রিউল। এখানে ছবিতে দেখেন সেন্ট্রিউল গুলো অনেকটা দণ্ডাকার, বেলুন আকৃতির। বেলুন, বেলুন মানে তো আমরা অনেক সময় রুটি যখন বেলি, বেলুনটা কিরকম, অনেকটা ওই ধরনের আর কি। তাহলে সেন্ট্রিউল হলো প্রাণীকোষের নিউক্লিয় আবরণীর কাছাকাছি অবস্থিত বেলুন আকৃতি বা দণ্ডাকার ফাঁপা অনুনালিকা বা যুক্ত অঙ্গাণু। আবার বলতেছি, সেন্ট্রিউল হলো প্রাণীকোষের নিউক্লিয় আবরণীর কাছাকাছি। উদ্ভিদ কোষ বলে নাই কিন্তু, উদ্ভিদ কোষে কিন্তু কি থাকে না, সেন্ট্রিউল থাকে না। সেন্ট্রিউল অ্যাবসেন্ট বলা হয়েছে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে সেন্ট্রিউল থাকে। সেন্ট্রিউলটা কি সেটাই বলছি। সেন্ট্রিউল হলো প্রাণীকোষের নিউক্লিয় আবরণীর কাছাকাছি অবস্থিত বেলনাকৃতির বা দণ্ডাকার ফাঁপা অনুনালিকা যুক্ত অঙ্গাণু। এই গেল সেন্ট্রিউল। আর সেন্ট্রিউল হলো প্রাণীকোষের নিউক্লিয় আবরণীর কাছাকাছি অবস্থিত বেলনাকৃতি বা দণ্ডাকার ফাঁপা অনুনালিকা যুক্ত অঙ্গাণু। এটি একটি আবরণীবিহীন কোষাঙ্গাণু। সেন্ট্রিউল স্বচ্ছ দানাবিহীন, যে অঞ্চলে বেষ্টিত থাকে তাকে সেন্ট্রোজোম বলে। আচ্ছা, তাহলে আমরা ভ্যাকিউল পড়লাম। তাহলে এটা হলো ভ্যাকিউল মানে হলো কোষ গহ্বর। তাহলে কোষ গহ্বর কি? কোষ গহ্বর হলো ঝিল্লিবদ্ধ একটি অঙ্গাণু, যা উদ্ভিদ ও ফাঙ্গাল কোষে পাওয়া যায়। এছাড়াও কিছু প্রোটিস্টা, প্রাণী কোষ এবং ব্যাকটেরিয়া কোষেও এই অঙ্গাণু পাওয়া যায়। কোষ গহ্বর পানিপূর্ণ বদ্ধ একটি স্থান, যা দ্রবীভূত এনজাইম সহ বিভিন্ন জৈব ও অজৈব অণুকে ক্যাপচার করে, ধারণ করে সে। যদিও কিছু ক্ষেত্রে এই গহ্বরে দ্রবীভূত কঠিন অংশও থাকতে পারে, কয়েকটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু একীভূত হয়ে এই গহ্বর গঠন করে এবং কার্যত এরা বড় আকারের হয়। এই অঙ্গাণুটির কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, এর গঠন কোষের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখেন প্ল্যান্ট সেল ভার্সেস অ্যানিমেল সেল, আপনাদের এগুলো চিত্রগুলো একটু শিখতে হবে। কারণ আপনারা বায়োলজিতে যখন আপনারা অ্যান্সার করবেন, প্রত্যেকটা প্রশ্নের সাথে আপনাদের কিন্তু চিত্রগুলো যদি নাও চাই আপনাদেরকে যুক্ত করে দিতে হবে। চিত্রের জন্য কিন্তু আলাদা মার্কিং আছে, আলাদা নাম্বার পাবেন আপনারা। আপনারা যদি চিত্র যদি যুক্ত না করেন, শুধু বর্ণনা লিখেন, সেক্ষেত্রে কিছু নাম্বার আপনাদের মাইনাস হয়ে যাবে। বায়োলজিতে কিন্তু নাম্বার পাওয়াটা খুবই সহজ। আপনারা সর্বপ্রথম চিত্র আঁকাটা শিখবেন, ফিগারটা শিখলে আপনারা ফিগার আঁকবেন, ফিগার দেখে দেখে আপনারা বর্ণনাটা লিখে দিতে পারবেন নিজের ভাষায়, ফুল মার্কস পাবেন। মানে বায়োলজিতে এ প্লাস পাওয়া খুবই সহজ যদি আপনারা ড্রয়িং গুলা শিখেন, ফিগার গুলা যদি আঁকা শিখেন।
ইজি ইজি ফিগার আছে এখানে, যদিও এখানে একটু কঠিন মনে হচ্ছে, আর অনেক ইজি ফিগার আছে আপনাদের বই পাবেন আপনারা। অ্যানিমেল সেল এবং প্ল্যান্ট সেলের অনেক ইজি ফিগার আপনারা পাবেন। আমরা একটু লেফট সাইডে প্ল্যান্ট সেল নিয়ে একটু পড়ি আমরা। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়াল বলা হচ্ছে রিগিড শেপ অর্থাৎ টাইট ফিট। রিগিড মানে টাইট, শক্ত আর কি, সেলগুলা খুবই শক্ত হয়। হ্যাঁ, আমরা যেমন হোমিওপ্যাথিতে রিগিড বা রিজিড কনস্টিটিউশন পড়ি, টাইট ফিট দেহ। হ্যাঁ, গ্রাফাইটিসের ব্রায়োনিয়ার কিন্তু টাইট ফিট দেহ, রিজিড কনস্টিটিউশন। তো এদের হচ্ছে রিজিড শেপ আর কি, মানে একটা শক্ত ধরনের একটা গঠন এদের থাকে। লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল থাকে, অর্থাৎ এদের কেন্দ্রীয় ভাবে একটা মানে মানে একটা মাঝামাঝি জায়গায় অনেকটা কি থাকে, বড় একটা ভ্যাকিউল বা শূন্যস্থান কোষ গহ্বর থাকে। ক্লোরোপ্লাস্ট থাকে। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের জন্য এরা অটোট্রপিক হয়, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, স্বভোজী হয়ে থাকে। আর হলো লেক সেন্ট্রোজোম, এদের সেন্ট্রোজোম থাকে না। লেক লাইসোজোম, এদের লাইসোজোমও থাকে না। সাইডে অ্যানিমেল সেলের নিচে নো সেল, অর্থাৎ কোনো কোষের কোষ প্রাচীর থাকে না। নিউমেরাস স্মল ভেসিকল, যদি ভেসিকল থাকে সেগুলো হয় অসংখ্য এবং ছোট ছোট। নো ক্লোরোপ্লাস্ট, এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, সেই জন্য এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এরা হয় পরভোজী। পরভোজীকে বলা হয় হেটারোট্রপিক বা হেটারোট্রপ। এদের মধ্যে সেন্ট্রিওলস থাকে, একটু আগে যে দেখালাম দণ্ডাকার অঙ্গাণু সেন্ট্রিওলস, এই সেন্ট্রিওলস গুলো থাকে, সেন্ট্রোজোম থাকে, এবং লাইসোজোম নামে একটা আত্মঘাতী থলিকা থাকে। ওই যে বললাম ব্রাস্ট হয়ে যায় যে অঙ্গাণুটা কোষের ভিতরে, অ্যানিমেল সেলে থাকে এই লাইসোজোম নামক এই অঙ্গাণুটা। তাহলে আমরা এবার প্ল্যান্ট সেল এবং অ্যানিমেল সেলের পার্থক্যগুলো আমরা এই এই পার্থক্যটার মাধ্যমে একটু দেখি। এখানে দেখেন, প্রথমে আমরা এখানে তিন ভাগে আলোচনা করেছি। প্রথমে আমরা একটা পাশে আমরা ডিফারেন্স গুলা মানে যে যে বিষয় নিয়ে ডিফারেন্স করেছি সেগুলো উল্লেখ করেছি। এরপর আমরা অ্যানিমেল সেল, এরপর আমরা প্ল্যান্টের কথা আমরা উল্লেখ করেছি। তো অ্যানিমেল সেলস এর ক্ষেত্রে আমরা প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে বলা হচ্ছে ইয়েস উইথ দ্য প্রেজেন্স অফ কোলেস্টেরল, অর্থাৎ এদের মধ্যে কি থাকে, প্লাজমেটিক মেমব্রেনে কোলেস্টেরলের উপস্থিতি থাকে। আর প্ল্যান্টস এর মধ্যে বলা হচ্ছে নো উইথ দ্য অ্যাবসেন্স অফ কোলেস্টেরল, এদের প্লাজমেটিক মেমব্রেনের মধ্যে কোলেস্টেরলের উপস্থিতি থাকে না। অ্যানিমেল সেলের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট বলা হচ্ছে নো, থাকে না। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে বলা হচ্ছে ইয়েস, অর্থাৎ থাকে। আর অ্যানিমেল সেলস এর ক্ষেত্রে নিউট্রিশন পুষ্টির ক্ষেত্রে বলা হচ্ছে হেটারোট্রপিক, অর্থাৎ এরা পুষ্টির জন্য অন্য উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভরশীল, পরভোজী। হেটারোট্রপিক মানে হচ্ছে পরভোজী। এরপর আর প্ল্যান্টস এর নিউট্রিশন হচ্ছে অটোট্রপিক, মানে অটো মানে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে নিজে তৈরি করা, এটাকে বলা হয় অটো। তাহলে অটোট্রপিক মানে হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। অ্যানিমেলস এর স্বভোজী। ক্ষেত্রে এনার্জি, জি স্বভোজী। জি স্বভোজী, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। অ্যানিমেলস এর ক্ষেত্রে বলা হচ্ছে, এনার্জির ক্ষেত্রে বলা হচ্ছে ইজ অ্যাজ এ রেজাল্ট অফ মাইটোকন্ড্রিয়া। অ্যানিমেলস এর মধ্যে যে শক্তি তৈরি হয়, মাইটোকন্ড্রিয়া নামে সেলের ভিতরে, কোষের ভিতরে একটা অঙ্গাণু থাকে, এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে এনার্জি তৈরি হয় প্রাণীদের মধ্যে। আর উদ্ভিদের মধ্যে অ্যাজ এ রেজাল্ট অফ ফটোসিনথেসিস নামক একটা বিক্রিয়া ঘটে। বাংলায় বলা হয় সালোক সংশ্লেষণ মানে আলোক সংশ্লেষণ বলতে পারি আমরা, যদি নিজের ভাষায় বলি। আলোক মানে আলোকে সংশ্লেষণ করে, সেখানে একটা বিক্রিয়া ঘটে। হ্যাঁ, আলোক বিক্রিয়া ঘটে। এভাবে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে এনার্জি প্রডিউস করে। অ্যানিমেলস এর ক্ষেত্রে ভ্যাকিউল সাইজ বলা হচ্ছে স্মল, ছোট। প্ল্যান্টস এর ক্ষেত্রে বলা হচ্ছে কি লার্জ। অ্যানিমেলস এর ক্ষেত্রে সেন্ট্রোজোম বলা হচ্ছে ইয়েস, মানে সেন্ট্রোজোমটা থাকে। ওই যে দেখালাম সেন্ট্রোজোম দণ্ডাকৃতি, সেন্ট্রিওলস দেখালাম, সেন্ট্রোজোম অ্যানিমেলস এর মধ্যে থাকে ইয়েস, প্ল্যান্টস এর মধ্যে নো, অর্থাৎ থাকে না। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে পার্থক্য উদ্ভিদ এবং প্রাণী কোষের। আমরা ছবিতেও অনেকগুলো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। যেমন দেখেন এখানে বেশ কয়েকটা বৈশিষ্ট্যকে একটু ভিন্ন কালার দেওয়া হয়েছে। নর্মালি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে যেমন দেখেন, উদ্ভিদ কোষেও নিউক্লিয়াস আছে, প্রাণী কোষেও নিউক্লিয়াস আছে। উদ্ভিদ কোষের মধ্যেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, প্রাণী কোষের মধ্যেও কিন্তু রাইবোজোম আছে। আমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে যে উদ্ভিদ এবং প্রাণী কোষের বর্ণনা দাও, বা এগুলোর মধ্যে কি কি থাকে, কি কি অঙ্গাণু থাকে, কোষীয় অঙ্গাণুগুলোর বিবরণ অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে নামগুলো আমাদের বারবার বলতে হবে, নিজেরাও বলতে হবে, শুনতে হবে। ঠিক আছে, আমি যখন বলতে পারে। আমাদের প্রথম কোষের মধ্যে দেখেন উদ্ভিদ এবং প্রাণী কোষে কি থাকে বললাম, নিউক্লিয়াস থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, রাইবোজোম থাকে, গলজি অ্যাপারেটাস থাকে, গলজি বডি বলা হয় এটাকে, প্লাজমা মেমব্রেন থাকে, সাইটোপ্লাজম থাকে। এবং উদ্ভিদ কোষের মধ্যে একটু ভিন্ন কালার দিয়ে দেখেন লেফট সাইডে, প্ল্যান্ট সেলের লেফট সাইডে লেখা হয়েছে ভ্যাকিউল মানে কোষ গহ্বর দেখেন, কিন্তু প্রাণী কোষের মধ্যে দেখেন ভ্যাকিউলের কথা উল্লেখ করে নাই।
এরপর দেখেন প্ল্যান্ট সেলের মধ্যে একটু বাম পাশে আলাদা করে লেখা হয়েছে সেল ওয়াল, অর্থাৎ উদ্ভিদ কোষে সেল ওয়াল থাকে। আপনারা রাইট সাইডে অ্যানিমেল সেলে দেখেন সেল ওয়াল কিন্তু এখানে হাইলাইট করা নাই, অর্থাৎ অ্যানিমেল সেলে সেল ওয়াল থাকেই না। কিন্তু সেন্ট্রিউলকে হাইলাইট করা হয়েছে দেখেন আলাদা করে, আলাদা কালারে, আলাদা দেখেন এখানে নীল কালার দেওয়া হয়েছে সেন্ট্রিউলকে, মানে দণ্ডাকৃতির সেন্ট্রিউল থাকে অ্যানিমেল সেলে। তো এই হচ্ছে পার্থক্য। তাহলে এখানে একদম সহজ বাংলায় পার্থক্যটা এখানে উল্লেখ করেছি। আমাদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে এবং সেটা সেলুলোজ দ্বারা তৈরি। প্রাণী কোষের মধ্যে প্লাস্টিড নেই, উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড থাকে। প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর নিম্ন শ্রেণীর প্রাণী ব্যতীত থাকে না, আর উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর থাকে এক বা একাধিক। প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোজোম সব সময় থাকে, আর উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রোজোম সাধারণত থাকে না। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য স্টার্চ বা শ্বেতসার। ঠিক আছে, তাহলে এখানে আপনাদের মানে পরীক্ষায় লেখার সুবিধার জন্য 10টা পয়েন্ট আমি আলাদা করছি এখানে। এখানে তো আমাদের কয়টা পয়েন্ট গেল আগেরটাতে, আমাদের টোটাল এখানে 5টা পয়েন্ট গেল, এখানে কিন্তু 10টা পয়েন্ট করে ফেলছি আমি। এবং উদ্ভিদ কোষে দেখেন কোষ প্রাচীর উপস্থিত থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত। আমি আরেকটু জুম করে বড় করে দেখাই। এরপরে দেখেন আচ্ছা, তারপর হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দ্বারা আবৃত থাকে, প্রাণী কোষে প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকে প্রাণী কোষ। উদ্ভিদ কোষে প্লাস্টিড উপস্থিত, প্রাণী কোষে প্লাস্টিড অনুপস্থিত। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় বড় কোষ গহ্বর থাকে, আর প্রাণী কোষে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর থাকলেও থাকতে পারে। উদ্ভিদ কোষ নিজের আকার নিজে পরিবর্তন করতে পারে না, আর প্রাণী কোষ প্রায় সময় নিজের আকার পরিবর্তন করতে পারে। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। উদ্ভিদ কোষে লাইসোজোম খুবই কম থাকে বা অ্যাবসেন্ট থাকে, কিন্তু প্রাণী কোষে লাইসোজোম সবসময় উপস্থিত থাকে। উদ্ভিদ কোষ আকারে অনেক বড় হয়, প্রাণী কোষ আকারে তুলনামূলকভাবে উদ্ভিদ কোষ অপেক্ষা ছোট হয়। উদ্ভিদ কোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজমের একটা কোণায় গিয়ে পড়ে থাকে, কিন্তু প্রাণী কোষের নিউক্লিয়াস সাধারণত কোষের মাঝামাঝি থাকে, কেন্দ্রে থাকে। উদ্ভিদ কোষের গ্লাই অক্সিজম উপস্থিত থাকতে পারে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে গ্লাই অক্সিজম অনুপস্থিত থাকে। তাহলে এইভাবে আমরা 10টা পার্থক্য আমরা পরীক্ষায় লিখে দিতে পারবো। একই কথা এখানে অ্যাড করেছি, একই বিষয়। আর পড়ার দরকার আছে কিনা, আচ্ছা তারপরে পড়ি। এখানে হয়তো একটু ভিন্নভাবে হয়তো কয়েকটা পয়েন্ট এখানে লেখা হয়েছে। ভাজক কোষের কথাও আসছে। কোষ প্রাচীরের কথা কি বললাম? উদ্ভিদ কোষে একটু আমার সাথে একটু আপনারা একটু অংশগ্রহণ করেন। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরটা কি দ্বারা তৈরি বললাম? কেউ একজন বলেন। সেলুলোজ দ্বারা। সেলুলোজ দ্বারা তৈরি। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর কি দ্বারা আবৃত থাকে? পাতলা স্থিতিস্থাপক প্লাজমা ঝিল্লি দ্বারা। হ্যাঁ, প্লাজমা পর্দা দ্বারা। ঝিল্লি মানে হচ্ছে পর্দা, প্লাজমা পর্দা। পর্দা দ্বারা আবৃত থাকে। উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে নাকি থাকে না? থাকে। থাকে। আর প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। থাকে না। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। থাকে না। প্রাণী কোষে সেন্ট্রোজোম এরকম থাকে। থাকে। উদ্ভিদ কোষে কোষ গহ্বর ছোট না বড়? আকারে আকারে সাধারণত বড় এবং একাধিক থাকে। একাধিক থাকতে পারে। আর প্রাণী কোষে কোষ গহ্বর থাকলে অনেক থাকলে ছোট ছোট হয়, ছোট ছোট ক্ষুদ্রাকৃতির ক্ষুদ্রাকৃতির হয়। এবং গুলো উদ্ভিদ কোষে ক্ষণস্থায়ী। হ্যাঁ, ক্ষণস্থায়ী ভাবে হতে পারে। আর উদ্ভিদ কোষের সাইজটা কেমন থাকে, ছোট না বড়? উদ্ভিদ কোষের সাইজ তো বড়। আর প্রাণী কোষের সাইজ ছোট না বড়? ছোট। উদ্ভিদ কোষের মাইক্রোভিলাই প্লাজমা পর্দায় মাইক্রোভিলাই থাকে না, প্রাণী কোষের প্লাজমা পর্দায় মাইক্রোভিলাই থাকে। তাহলে থাকে। একটা নতুন পয়েন্ট পেলাম আমরা। এখানে মাইক্রোভিলাই থাকবে, উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই থাকবে না, প্রাণী কোষে মাইক্রোভিলাই থাকবে। আর উদ্ভিদ কোষে নিউক্লিয়াসের অবস্থান হলো অনেকটা পরিধির দিকে, পেরিফেরাল মানে অংশে থাকে। আর প্রাণী কোষে কানার দিকে, আর নিউক্লিয়াস সাধারণত কেন্দ্রস্থলে থাকে। হ্যাঁ, আর প্রাণী কোষে থাকে হচ্ছে সেন্টারে, একদম মাঝামাঝি বা কেন্দ্রস্থলে থাকে। উদ্ভিদ কোষের খাবারটা কিভাবে সঞ্চিত থাকে, কি আকারে? শ্বেতসার বা কি বলা হয় এটাকে, স্টার্চ, স্টার্চ আকারে থাকে, স্টার্চ আকারে। আর আর প্রাণী কোষে গ্লাইকোজেন সঞ্চিত খাদ্যটা গ্লাইকোজেন ফরম্যাটে থাকে। উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে। থাকে না, সচরাচর থাকে না, কিন্তু থাকলে সেটা ভাজক কোষেই থাকে, অন্য জায়গায় থাকে না। আর প্রাণী কোষের সকল ধরনের কোষে লাইসোজোম থাকে। উদ্ভিদ কোষের স্নেহদ্রব্য তরল অবস্থায় থাকে, আর প্রাণী কোষের স্নেহদ্রব্য অর্ধতরল অবস্থায় থাকে। তাহলে দেখেন আমরা বিভিন্ন ভাবে মানে একই পার্থক্যটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে আলোচনা করে আমরা পার্থক্যটা বোঝার একটা চেষ্টা করলাম। এখন আমরা আরো গুরুত্বপূর্ণ একটা আলোচনায় যাব। আমাদের এতক্ষণ আমরা পড়লাম কি নিয়ে?
উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা পড়তে গিয়ে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়েও আমরা পড়ে ফেললাম। এখন আমরা এই কোষের ভিতরে বিশেষ একটা অংশ থাকে যেটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষের ভিতরে বিশেষ একটা অংশ থাকে যেটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। আমরা প্রোটোপ্লাজম নিয়ে পড়বো। আপনারা এখন যে স্লাইড গুলো আমি দেখাবো বা এখন যে আলোচনাগুলো করবো, এগুলো কিন্তু আমাদের পরবর্তী ক্লাসে আমরা যখন সেল ডিভিশন পড়বো, কোষ বিভাজন যখন পড়বো, তখন কিন্তু কাজে দিবে। সেজন্য সবাই একটু অ্যালার্ট থেকে একটু মনোযোগী হয়ে শুনবেন এবং পয়েন্টগুলো একটু নোট করে নিবেন। আমি আবার যে কথাগুলো বলবো প্রত্যেকটা পয়েন্টকে আমি ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের স্লাইড সংখ্যা অসংখ্য, এখানে প্রায় টোটাল 115টা স্লাইড। তো 115টা স্লাইড আমাদের 1 ঘন্টায় শেষ করতে হবে বিদায় আমি হয়তো আজকে একটু আপনাদের থেকে রেসপন্স একটু কম নিচ্ছি। ফাঁকে ফাঁকে হয়তো আমি একটু ধরবো বা জিজ্ঞেস করবো আপনারা কি কতটুকু বুঝতে পারলেন। আপনারা একটু অ্যালার্ট থাকবেন এবং একটু সহায়তা করবেন আমাকে। তো আমরা একটু প্রোটোপ্লাজমটা একটু দেখি। প্রোটোপ্লাজমটা বলা হচ্ছে একটা ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, এবং বলা হচ্ছে প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের সমন্বয়কে বোঝায়। প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইকুয়াল আমরা বলতে পারি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম ইজ দ্য লিভিং সাবস্টেন্স উইদিন এ সেল as it is capable of carrying out of various biological processes essential of life. তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে একটা জীবন্ত উপাদান যেটা সেলের মধ্যে বা কোষের ভিতরে থাকে, যেটা বহন করতে সক্ষম বিভিন্ন ধরনের জৈব পদ্ধতিগুলো, জৈব প্রক্রিয়াগুলা, জৈব উপাদানগুলা যেগুলো জীবনের জন্য দরকার, এমন বায়োলজিক্যাল বা জৈবিক উপাদানগুলো বহন করতে সক্ষম। আমরা ডেফিনেশনটা আরেকবার দেখি। আমরা প্রোটোপ্লাজমের ডেফিনেশন আমরা বলতে পারি a mixture of various organic and inorganic substance, অর্থাৎ অর্গানিক এবং ইনঅর্গানিক, জৈব এবং অজৈব যে বিভিন্ন রকম পদার্থের একটা মিক্সচার। এবং এই মিক্সচারটা প্রোটিন এবং পানি দিয়ে তৈরি। এবং বলা হচ্ছে এখানে কি কি থাকতে পারে, দ্যাট মেক্স আপ দ্য লিভিং নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াস থাকতে পারে, সাইটোপ্লাজম থাকতে পারে, প্লাস্টিডস থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। এবং বলা হচ্ছে এটাকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাহলে এই টোটাল এই অংশগুলো নিয়ে হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম ইজ দ্য লিভিং পার্ট অফ দ্য সেল। প্রোটোপ্লাজম হচ্ছে কোন একটা কোষের লিভিং পার্ট। লিভিং পার্ট মানে হচ্ছে কি জীবন্ত অংশ, সজীব অংশ, মানে এখানে প্রাণ আছে। আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু সেলুলার লেভেলে কাজ করে, অর্থাৎ সরাসরি সেলে দিলেও কাজ করে। ধরেন একটা ডিম থেকে এখনো মুরগির বাচ্চা বের হয় নাই, আপনি যদি সেই ডিমের মধ্যে যদি আপনি বেলাডোনা প্রয়োগ করেন। আমাদের ভারতের একজন ডক্টর আমাদের একটা সেমিনার আসছিল, উনি আমাদের এই তথ্যটা দিলেন। ওনারা ভারতে পরীক্ষা করেছিলেন যে ডিমের মধ্যে সেলুলার লেভেলে এটা যেহেতু সজীব অংশ, আমাদের হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু ভাইটাল ফোর্স যেখানে বা সজীব অংশ, সজীব কোষ যেখানে থাকে ওখানে কাজ করে। এখন সেলুলার লেভেলে দিলেও কিন্তু ওষুধ কাজ করেছে, এটা ওনারা প্রমাণ করেছেন। তাহলে প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজমটা হচ্ছে একটা কোষের জীবন্ত অংশ, হুইচ কম্প্রাইজেস অফ ডিফারেন্ট সেলুলার অর্গানেলস, যেটার মধ্যে বিভিন্ন ধরনের সেলুলার অঙ্গাণু থাকে, কোষীয় অঙ্গাণু থাকে। এগুলো কিরকম? জেলির মতো। ইট ইজ এ জেলি লাইক, কালারলেস, এটার কোনো কালার থাকে না। ট্রান্সপারেন্ট মানে এটা স্বচ্ছ, স্বচ্ছ মানে একদিক থেকে অন্যদিকে দেখা যায়, পানির মতো স্বচ্ছ। অ্যান্ড ভিসকাস লিভিং সাবস্টেন্স, এবং আঠালো একটা জীবন্ত একটা উপাদান প্রেজেন্স সেখানে উপস্থিত থাকে উইদিন দ্য সেল ওয়াল, এবং সেল ওয়ালের মধ্যে। প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা আমরা একটু বাংলায় দেখে নেই সহজ ভাষায় আমাদের মতো করে। কোষের অভ্যন্তরে বা কোষের ভিতরে অর্ধ স্বচ্ছ আঠালো জেলির ন্যায় অর্ধ তরল। জেলি তো সবাই দেখছি অনেকটা থকথকে আঠালো, কিন্তু জেলি কিন্তু অনেকটা আঠালো হয়, থকথকে হয়, একদম লিকুইড না। কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। কলয়েডাল ধর্মী মানে কি এটা একটু পরে আলোচনা করছি, আপনারা এতটুকু মনে রাখেন। একটু আমার সাথে সাথে বলেন যে কোষের ভিতরের অর্ধ স্বচ্ছ আঠালো জেলির মতো অর্ধ তরল কলয়েডাল ধর্মী সজীব যে পদার্থ তাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। অনেক কঠিন হয়ে গেল নাকি? কঠিন লাগতেছে আপনাদের? একটু কঠিন লাগতেছে স্যার। আপনার শব্দগুলো খেয়াল করেন। মানে কোষের ভিতরে কিছু জিনিস থাকে, একটা কোষের মনে করেন একটা গ্লাসের মধ্যে পানি থাকে, সেই পানিটা মনে করেন জেলির মতো। একদম সহজ ভাষায় বুঝেন আপনারা। পানিটা কলয়েডাল ধর্মী ধরেন, ঠিক আছে? ওই অংশগুলোকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমই হচ্ছে কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন্ন করে থাকে। এই জন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়। হ্যাঁ, বেসিস অফ লাইফ বলা হচ্ছে, জীবনের ভিত্তি। আচ্ছা, কলয়েড মানে কি? কলয়েড মানে হচ্ছে
আমি আপনাদের সহজ ভাষায় বলি, আমি স্লাইডটা সরিয়ে নিই, তাহলে আপনারা নাইলে স্লাইডটা পড়ার দরকার নেই, আমার কথা শুনেন আগে মনোযোগ দিয়ে। আমরা যদি কোনো একটা কঠিন বস্তু যেটা পানিতে মিশে না, আমরা যদি মনে করেন 1 গ্লাস পানিতে আমি একটা কঠিন বস্তু রাখলাম, বা কোনো একটা বালি রাখলাম বা চিনি রাখলাম, হ্যাঁ, বা কোনো একটা বস্তু রাখলাম। এখন বস্তুটা যদি পানির চেয়ে যদি ভারী হয়, হ্যাঁ, মানে বস্তু দ্বারা অপসারিত পানির ওজন যদি এই বস্তুর চেয়ে যদি বেশি হয়, তাহলে বস্তুটা ভেসে থাকবে, আর যদি কম হয় বস্তুটা ডুবে যাবে। এটা ফিজিক্সের কথা। অর্থাৎ আমরা পানিতে মিশে না এমন কোনো বস্তু যদি পানিতে ছেড়ে দিই, সেই বস্তুটা হয় ডুবে যাবে নয় ভেসে থাকবে। ঠিক কিনা? ঠিক। পানিতে মিশে না এমন কোনো বস্তু যদি আমরা পানিতে ছেড়ে দিই, ওই বস্তুটা তো মিশবে না, ঠিক আছে, তাহলে বস্তুটা কোথায় যাবে? হয় ভেসে থাকবে নয় ডুবে যাবে। এখন পানিতে মিশে না এমন কোনো পদার্থ, যে পদার্থটা আমরা পানিতে ছেড়ে দিলে পানিতে মিশবে না, ঠিক আছে, কিন্তু পানির সব জায়গায় ছড়িয়ে যাবে, সুষমভাবে পানিতে ছড়িয়ে যাবে, এই ধরনের পদার্থকে বলা হবে কলয়েড বা কলয়েডাল ধর্মী পদার্থ। আমরা একটু পড়ি। কলয়েড হলো যে সকল তরল পদার্থের মধ্যে অদ্রবণীয় পদার্থের ক্ষুদ্র কণাসমূহ প্রায় সর্বত্র বিরাজ করে, সেই দ্রবণকে কলয়েড দ্রবণ বলে। মানে পানিতে যেমন মিশবে না স্যার, এমন পদার্থ, কিন্তু পানিতে যখন দিয়ে দিব সব জায়গায় ছড়াই যাবে, কিন্তু পানিতে মিশবে না। সাধারণত স্যার তরল পদার্থে অদ্রবণীয় পদার্থ সমূহ মিশ্রণ তৈরির একটু পরেই নিচে বা উপরে চলে যায়, কিন্তু কলয়েডের ক্ষেত্রে এটার বিপরীত কাজ করে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা? তাহলে স্যার কোষের ভিতর যে নিউক্লিয়াস, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, হ্যাঁ এগুলোই তো কলয়েড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবগুলাই কলয়েড। fluid। হ্যাঁ, এগুলো হচ্ছে, এবং এগুলো সবগুলোকে একসাথে বলতেছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ডেফিনেশনটা এখানে আলাদা করে লিখছি, একটু পড়ি আমরা। সূক্ষ্ম পর্দা দ্বারা আবৃত কোষের মূল গঠন উপাদান, মানে তাহলে কোষের গঠন উপাদান কিন্তু আমরা পড়তেছি এখন পরীক্ষায়, কিন্তু এটা আসে যে জি। কোষের একটি উদ্ভিদ কোষের, একটা আদর্শ উদ্ভিদ কোষের বর্ণনা দাও। যদি আপনাদের ইংলিশ মিডিয়ামে প্রশ্ন আসে তখন বলবে টিপিক্যাল সেল। হ্যাঁ, ডেসক্রাইব এ টিপিক্যাল সেল স্ট্রাকচার, অর্থাৎ একটা টিপিক্যাল মানে আদর্শ, মানে আদর্শ কোষের, একটা উদ্ভিদ কোষে যে যে অংশ থাকে সেই অংশগুলোর বর্ণনা চাইবে আর কি। তো আমরা সংজ্ঞাটা একটু দেখি। সূক্ষ্ম পর্দা দ্বারা আবৃত কোষের মূল গঠন উপাদান, যার মধ্যে নিউক্লিয়াস থাকে, প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি বা গলজি বডি থাকে। এগুলো ভাসমান বা ডুবন্ত অবস্থায় থাকে। তাহলে 4টা জিনিস কোষের ভিতরে, 4টা জিনিস, নিউক্লিয়াস, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এগুলো থাকে, এগুলোকে বলা হয় প্রোটোপ্লাজম। ঠিক আছে, কেউ একজন একটু সংজ্ঞাটা পড়েন। সূক্ষ্ম পর্দা দ্বারা আবৃত কোষের মূল গঠন উপাদান, যার হ্যাঁ স্যার হ্যাঁ, বলেন। প্রোটোপ্লাজম, যার মধ্যে যার মধ্যে নিউক্লিয়াস, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি প্রভৃতি ভাসমান বা ডুবন্ত অবস্থা থাকে, তাকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম বলে। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। প্রোটোপ্লাজমের কি কোনো কালার আছে মনে হয় আপনাদের? আমরা কিন্তু আলোচনা করেছিলাম একটু আগে, প্রোটোপ্লাজমের কোনো কালার নাই। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এটা কালারলেস একটা জিনিস, স্বচ্ছ, স্বচ্ছ ট্রান্সপারেন্ট বলছিলাম না, স্বচ্ছ আঠালো পদার্থ এটা, এবং এটা স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, কেউ কি বলতে পারবেন স্থিতিস্থাপক মানে কি? জি স্যার, বলেন। স্থিতিস্থাপক স্যার হলো যে বল প্রয়োগ করলে হলো আপনার হলো যে বল প্রয়োগ করলে প্রসারিত হয় এবং পরবর্তীতে তার পূর্বের অবস্থায় ফিরে আসে। হ্যাঁ, বল যেমন প্রয়োগ করলে এটার আকৃতির পরিবর্তন ঘটে, বল ছেড়ে দিলে আগের অবস্থায় চলে যায়, যেমন ইলাস্টিক। যেমন আমরা ইলাস্টিকের লাভার। প্যান্ট পরি, ইলাস্টিকের মোজা পরি, ইলাস্টিসিটি আর কি, জি, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি জি বলেছিলাম। স্যার, অর্থাৎ কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বিকৃত হয় এবং বল প্রয়োগ করা ছেড়ে দিলে যদি আগের অবস্থায় ফিরে যায়, তাকে বলা হয় স্থিতিস্থাপক। যেমন আমাদের কান, আপনি আপনার কানটা ধরে একটু নাড়াচাড়া দেন, একটু চাপেন, দেখবেন বিভিন্ন দিকে বেঁকে টেকে যাবে, আবার ছেড়ে দেন, দেখবেন আগের অবস্থায় চলে গেছে। আপনার নাক, নাকটাকে আপনি ধরে ডান দিকে বাঁকা করেন, বাম দিকে বাঁকা করেন, বাঁকা হবে, আবার আপনি হাতটা ছেড়ে দেন, দেখবেন কি আগের অবস্থায় চলে গেছে। হ্যাঁ, কুকুরের লেজ বলে না, 12 বছর চোঙের ভিতর ভরে রাখলেও 12 বছর পরে যখন চোঙটা বের করবেন আবার লেজটা বাঁকা হয়ে গেছে। অর্থাৎ বল যতক্ষণ প্রয়োগ করবেন ততক্ষণ সে কিছু একটা আকৃতি ধারণ করবে, বল ছেড়ে দিলে আগের অবস্থানে চলে যাবে। এটা হচ্ছে কি, এই যে বৈশিষ্ট্যটা, এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক। তাহলে প্রোটোপ্লাজম কিরকম হয়? বর্ণহীন হয়, স্বচ্ছ হয়, আঠালো হয় এবং স্থিতিস্থাপক হয়, এবং এরা চলনক্ষম, এরা চলাচল করতে পারে, সজীব এবং দানাদার, বিভিন্ন রকম দানা থাকতে পারে সেখানে, বিভিন্ন উত্তেজনায় এরা সাড়া দিবে, যেহেতু এগুলো লিভিং অর্গানিজম অর্থাৎ সজীব বা জীবন্ত উপাদান, এরা বিভিন্ন উত্তেজনায় সাড়া দিবে। আচ্ছা, তাহলে
প্রোটোপ্লাজম কি দ্বারা তৈরি? প্রোটোপ্লাজম হচ্ছে একটা মিক্সচার, অনেকগুলো জিনিসের মিক্সচার থাকে। এখানে আয়ন থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, হ্যাঁ, মনোস্যাকারাইড থাকে, পানি থাকে, তারপর হলো ম্যাক্রোমলিকিউলস থাকে, যেমন হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড, হ্যাঁ, পলিস্যাকারাইড, এগুলো থাকে। এবং প্রোটোপ্লাজমের চতুর্দিকে, হ্যাঁ, সেল নিউক্লিয়াস, এবং কি বলা হচ্ছে এখানে, দা প্রোটোপ্লাজম সারাউন্ডিং দ্য সেল নিউক্লিয়াস, অর্থাৎ কোষের যে নিউক্লিয়াসটা তো কোষের মাঝামাঝি থাকে, প্রোটোপ্লাজম ওই নিউক্লিয়াসের সারাউন্ডিং পরিবেশে থাকে, চতুর্দিক জুড়ে থাকে, যেটাকে বলা হচ্ছে ইউক্যারিওটস অ্যাজ দ্য সাইটোপ্লাজম অ্যান্ড দ্য নিউক্লিওপ্লাজম উইদিন দ্য নিউক্লিয়াস। আচ্ছা, প্রোটোপ্লাজমের গঠন তাহলে আমরা কি কি পাবো প্রোটোপ্লাজমের ভিতরে? এখানে ভৌতভাবে, ভৌত মানে বুঝেন? ভৌত মানে আমরা কি বুঝি, কেউ একজন বলেন দেখি। আমরা যখন কোন একটা গঠন যখন পড়বো, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, তারপর হচ্ছে কি পদার্থবিদ্যায়, সেখানে দেখবেন দুই ধরনের গঠনের কথা বলে। একটা বলে রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার, আরেকটাকে বলা হয় ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠন। ভৌত মানে হচ্ছে বাহ্যিক ভাবে দেখতে, মানে যেমন, বা বাহ্যিক আকার আকৃতি, যেমন একটা মানুষ লম্বা, বেটে, খাটো, মোটা, এগুলো হচ্ছে ভৌত গঠন। কিন্তু এই মানুষটার ভিতরে পানি থাকতে পারে, ব্লাড থাকতে পারে, বিভিন্ন উপাদান থাকতে পারে, ঠিক আছে? সেই উপাদানগুলোর রাসায়নিক বিশ্লেষণ যদি করি, সেটা হবে রাসায়নিক গঠন। আমরা যদি ভৌতভাবে যদি দেখি, স্ট্রাকচারগত ভাবে যদি আমরা দেখি, ভৌতভাবে আমরা প্রোটোপ্লাজমকে মূলত তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। আমরা প্রোটোপ্লাজমের মধ্যে প্লাজমা পর্দা আমরা দেখি, যেটাকে ইংরেজিতে যদি বলি প্লাজমা মেমব্রেন বলবো। এরপর হলো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস আমরা দেখি। তাহলে আমরা প্রোটোপ্লাজমের ভৌত গঠনে কয়টা অংশ পাচ্ছি? তিনটা অংশ পাচ্ছি। একটা হলো প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেন, আরেকটা পাচ্ছি সাইটোপ্লাজম, আরেকটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আচ্ছা, প্লাজমা মেমব্রেনটা কি আসলে? আমরা এখন এই তিনটা ভাগ নিয়ে আলোচনা করতেছি, প্লাজমা মেমব্রেন, আরেকটা কি বললাম, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, প্লাজমা মেমব্রেনটা হলো প্রত্যেকটা সজীব কোষের প্রোটোপ্লাজম, যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত, সজীব, দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে কোষের প্রোটোপ্লাজমটা সূক্ষ্ম স্থিতিস্থাপক একটা পর্দা দ্বারা। আচ্ছা, আমি আর সহজ করে বলি, মেমব্রেন মানে হচ্ছে পর্দা। তাহলে এমন একটা পর্দা যে পর্দাটা ঘিরে রাখে, কাকে ঘিরে রাখে? প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে। সে পর্দাটা কেমন হবে? খুবই সূক্ষ্ম হবে, খুবই সূক্ষ্ম, স্থিতিস্থাপক হবে, অর্থাৎ এটা কি থাকবে? ইলাস্টিসিটি থাকবে, বৈষম্যভেদ্য একটা পর্দা থাকবে, এবং সেটা প্রোটিন, লিপোপ্রোটিন দ্বারা তৈরি থাকবে, এবং সেটা সজীব থাকবে, সজীব, এবং পর্দাটা হবে দুইটা স্তর, দ্বিস্তরী। তাহলে আমরা নিজেদের ভাষায় যদি বলি যে প্রোটোপ্লাজমের চতুর্দিকে একটা পর্দা থাকে, এই পর্দাটা দুইটা স্তর থাকে, এই পর্দাটা বৈষম্যভেদ্য হয়, এই পর্দাটা সূক্ষ্ম হয়, এই পর্দাটা স্থিতিস্থাপক হয়, এই পর্দাটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। এই পর্দাটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। নিজের ভাষায় এইভাবে আপনারা লিখে দিতে পারেন পরীক্ষায়। সাইটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজমের যে অংশ নিউক্লিয়াসের বাইরে থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম অর্থাৎ প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিই আমরা, প্রোটোপ্লাজমে যে যে অর্গানলস গুলো আছে, যে যে অঙ্গাণুগুলো আছে, ওখান থেকে নিউক্লিয়াসটা আপনি নিয়ে নেন, বাকি যেটা থাকবে ওইটাই সাইটোপ্লাজম। ওইটাই সাইটোপ্লাজম। এরপর আসে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার অপেক্ষাকৃত ঘন অস্বচ্ছ পাতলা আবরণী দিয়ে ঘেরা। এটা বলা যায় হচ্ছে যে আমাদের এই প্রোটোপ্লাজমের মধ্যে আর কি, প্রোটোপ্লাজমের ভিতরে আপনারা দেখবেন গোল একটা বস্তু আছে। এখানে নিউক্লিয়াস কেন লিখলাম এটা একটু অন্যভাবে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, যাই হোক, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার অপেক্ষাকৃত ঘন ও অস্বচ্ছ পাতলা আবরণ দিয়ে ঘেরা গোলাকার যে বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র বলে, ঠিক আছে? অর্থাৎ এই রাসায়নিক এখানে ছবি আছে, ছবিটা, আচ্ছা ছবিটা আসবে। স্ট্রাকচারটা দিয়েছিলাম, এই দেখেন, এটা হচ্ছে একটা সেলের একটা পিকচার, সেলের একটা পিকচার। এখানে দেখেন, এখানে কোষের ভিতরে যে অংশগুলা, টোটাল সবগুলো অংশ হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে দেখেন গোলাকার একটা অংশ, একদম মাঝখানে দেখছেন একটা গোলাকার একটা অংশ, টিপের মতো গোল, ওইটা মানে এই টোটাল গোল অংশটাই হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ প্রোটোপ্লাজমের মধ্যে একটা গোল অংশ আমরা দেখবো, সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভিতরে আরেকটা গোল অংশ দেখবেন, ওইটা হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে? এটা হচ্ছে ওই নিউক্লিয়াসের বিভিন্ন অংশ যখন পড়বো তখন আমরা এই অংশগুলো পড়বো। আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই।
তাহলে গেল হচ্ছে নিউক্লিয়াস, গোলাকার যে অংশটা, নিউক্লিয়াস আমরা দেখলাম। এখন তাহলে আমরা এখন কি নিয়ে পড়ছি? প্রোটোপ্লাজমের স্ট্রাকচার নিয়ে পড়ছি, প্রোটোপ্লাজমের গঠন নিয়ে পড়ছি। এবার আমরা একটু রাসায়নিক গঠনটা দেখবো প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠনটা একটু দেখি আমরা। প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠনের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে জৈব এবং অজৈব দুই রকম পদার্থ থাকে। জৈব পদার্থের মধ্যে প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট, লিপিড এগুলো থাকে, এগুলো নিয়ে প্রোটোপ্লাজম তৈরি হয়। অজৈব পদার্থের মধ্যে খনিজ পদার্থ, পানি এবং সেখানে মিশে থাকা গ্যাস থাকে। এবং বলা হচ্ছে অজৈব পদার্থের 75 থেকে 95% হচ্ছে পানি। এবং আমরা যে বেঁচে আছি কারণটা কি? আমাদের যে কোষীয় যে অর্গানেল গুলো বললাম, যে অঙ্গাণুগুলোর কথা বললাম, এই অঙ্গাণুগুলো সজীব থাকার কারণে আমরা বেঁচে থাকি। যেমন দেখেন আমাদের কোষের ভিতরে কিন্তু রাইবোজোম আছে। রাইবোজোম কি করছে? প্রোটিন তৈরি করছে। এবং আমাদের কোষের ভিতরে, সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া কি করছে? সে এনার্জি প্রডিউস করছে, শক্তি তৈরি করছে। এই কারণেই আমরা বেঁচে আছি, এই কারণেই আমরা শক্তি পাচ্ছি। তাহলে কোষ প্রাচীরের অভ্যন্তরে যাবতীয় সজীব অঙ্গাণু ধারণ করে থাকে এই প্রোটোপ্লাজম। তাহলে কোষ প্রাচীরের ভিতরে যতগুলো সজীব অঙ্গাণু থাকবে এগুলোই হচ্ছে প্রোটোপ্লাজম। এই কারণে প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়। আমরা তো জানি যে জীবনের ভিত্তি হচ্ছে পানি, পানির অপর নাম জীবন। কেন জীবন? ওই প্রোটোপ্লাজমের বেশিরভাগ অংশই হলো পানি। প্রোটোপ্লাজমের বলা হচ্ছে 70% হলো পানি। তাহলে পানির অপর নাম জীবন, মানে প্রোটোপ্লাজমের অপর নাম জীবন। বা প্রোটোপ্লাজমকে ওই যে বললাম বেসিস অফ লাইফ, কিছুক্ষণ আগে বলেছিলাম জীবনের ভিত্তি বলা হয়। তাহলে প্রোটোপ্লাজম ইজ দ্য বেসিস অফ লাইফ, এটা বলেছেন বিজ্ঞানী হাক্সলি। এটা বিজ্ঞানী হাক্সলির একটা কথা, প্রোটোপ্লাজমের সংজ্ঞা আর কি। প্রোটোপ্লাজমের সংজ্ঞায় বিজ্ঞানী হাক্সলি কি বলেছিলেন? প্রোটোপ্লাজম ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ। দেখেন প্রোটোপ্লাজমের বাংলা করে ফেলছে প্রাণপঙ্ক। প্রাণপঙ্কই হলো জীবনের ভৌত ভিত্তি। ঠিক আছে, আমরা তো টোনোপ্লাস্টের বাংলা পাই নাই, কিন্তু প্রোটোপ্লাজমের বাংলা এখানে পেয়ে গেলাম, প্রাণপঙ্ক। ঠিক আছে, আমি প্রোটোপ্লাজম হিসেবে জানতাম, আমি প্রাণপঙ্ক কথাটা খুব একটা মানে বইগুলো দেখি নাই, বিশেষ করে ইংরেজি মিডিয়ামে যে বইগুলো পড়ছি ওগুলোতে প্রোটোপ্লাজম হিসেবে উল্লেখ আছে। এই আর কি, প্রাণপঙ্ক কথাটা কম ব্যবহৃত হয়, খুবই কম ব্যবহৃত হয়। তো যাই হোক, প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমকে জীবদেহের ভৌত ভিত্তি বলা হয় কেন? তাহলে একটা কোষের জীবিত অংশ কি? আসলে একটা কোষের মধ্যে যে জীবিত অংশ থাকে, জীবিত অংশটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এখন কোনো কারণে যদি এই প্রোটোপ্লাজমটা ড্যামেজ হয়ে যায়, যদি মারা যায়, তাহলে আমাদের কোষও মারা যাবে। আর হচ্ছে কোষের সকল জৈবনিক কার্যাবলী এই প্রোটোপ্লাজমের ভিতরে হয়। এখানে 70% পানি, এখানে 70% ওয়াটার থাকে। এই কারণে একে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। আচ্ছা, তাহলে আমরা প্রোটোপ্লাজমের সংজ্ঞায় আমরা কি বলতে পারি, বা প্রোটোপ্লাজমটা কিসের সমন্বয়ে তৈরি হয়? আমরা বলতে পারি দ্য প্রোটোপ্লাজম এন্ড দ্য নিউক্লিয়াস টেকেন টুগেদার মেক আপ দ্য প্রোটোপ্লাজম। অর্থাৎ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস একসাথে প্রোটোপ্লাজম তৈরি করে। তাহলে আমরা প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের পার্থক্যটা যদি দেখি, আমরা সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইকুয়াল কি? প্রোটোপ্লাজম। অর্থাৎ সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস যদি একই সাথে থাকে এটাকে বলা হবে প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম কোনটা? নিউক্লিয়াসকে বাদ দিলে বাদ বাকি সব সাইটোপ্লাজম। হ্যাঁ, মানে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একসাথে রাখলে আমরা বলবো প্রোটোপ্লাজম। আমরা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস যখন একসাথে থাকবে, নিউক্লিয়াসটাকে যদি আমরা তুলে নিয়ে নিই, বাকি যেটা থাকবে সেটা হবে কি? সাইটোপ্লাজম। এই হচ্ছে পার্থক্য। তার মানে সাইটোপ্লাজমও এক ধরনের কি? প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজমও কার অংশ? প্রোটোপ্লাজমের অংশ। এখন তাহলে সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজম ইজ দ্য জিলেটিনিয়াস লিকুইড, জিলেটিন সমৃদ্ধ একটা তরল, দ্যাট ফিলস দ্য ইনসাইড অফ এ সেল, যেটা সেলের ভিতরে, কোষের ভিতরের অংশটা পূর্ণ করে রাখে। ইট ইজ কম্পোজড অফ ওয়াটার, সল্টস, ভেরিয়াস অর্গানিক মলিকিউলস, সাম ইন্ট্রাসেলুলার অর্গানেলস such the nucleus and mitochondria are enclosed by membranes that separate them from the cytoplasm. তাহলে সাইটোপ্লাজম কাকে বলে? আমরা একটু সহজ বাংলায় একটু দেখি। সাইটোপ্লাজমটা গ্রিক শব্দ থেকে আসছে। দেখেন, শুধু ইংরেজি এবং ল্যাটিন শব্দ না, এখানে গ্রিক শব্দও কিন্তু অনেকগুলা বায়োলজিক্যাল টার্মে ব্যবহার করা হয়েছে। এই বায়োলজিক্যাল টার্মগুলো আলাদা করে বুঝতে গেলে আমাদের বায়োলজিক্যাল আলাদা ডিকশনারি আছে, বায়োলজির জন্য আলাদা ডিকশনারি আছে। কিন্তু আমরা মেডিকেলে যারা পড়ি মেডিকেল ডিকশনারি দেখছি, বায়োলজি যারা পড়ি আমাদের কিন্তু বায়োলজিক্যাল আলাদা ডিকশনারি আছে। তো আপনারা বায়োলজিক্যাল টার্মগুলো জানতে চাইলে, আলাদা করে যদি শেখার আগ্রহ থাকে, আপনারা বায়োলজির জন্য যে ডিকশনারি আছে সেটা আপনারা কালেকশন করতে পারেন। তাহলে আমরা সাইটোপ্লাজমটা আমরা গ্রিক শব্দ থেকে পাই। একটা হলো সাইটোস, সাইটোস মানে হচ্ছে কোষ, প্লাজমা মানে হচ্ছে সংগঠন। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশটাই হলো সাইটোপ্লাজম।
মানে নিউক্লিয়াসটা বাদ দিয়ে বাকি যেটা সেটাই কি সাইটোপ্লাজম। অর্থাৎ প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসকে বাদ দিলে যে স্বচ্ছ ঘন তরল পদার্থ পাওয়া যাবে সেটাই সাইটোপ্লাজম। এটা জেলির মতো অর্ধ তরল হওয়ায় এবং প্রাণের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বিভিন্ন ধরনের অঙ্গাণু উপাদান ধারণ করায় একে বাংলাতে কোষের প্রাণপঙ্ক বলা হয়। সাইটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত স্বচ্ছ সমসত্ব জেলির মতো পদার্থ। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন ধরনের জৈবিক যে কার্যকলাপ এগুলোর সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুগুলোকে একসাথে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে এখানে এখানে আমরা একটু আগে পড়েছিলাম 70%, কিন্তু এখানে আবার বলা হচ্ছে 80%। অর্থাৎ কারো কারো মতে সাইটোপ্লাজমের মানে ওইটা তো গেল প্রোটোপ্লাজমের, এটা হলো সাইটোপ্লাজমের 80 ভাগই পানি এবং এগুলো কালারলেস। এবং বিজ্ঞানী রুডলফ 1862 সালে সর্বপ্রথম এই সাইটোপ্লাজম শব্দটা ব্যবহার করেন। গুরুত্ব বিবেচনা করে সাইটোপ্লাজমকে দেহের রাসায়নিক কারখানাও বলা হয়। তাহলে দেখেন এখানে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইকুয়াল কি প্রোটোপ্লাজম, এবং নিউক্লিয়াস বাদ দিলে যেটা পাবো প্রোটোপ্লাজম থেকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম refers to the cell content bounded by a cell membrane. In a eukaryotic cell, it is the cell content between the cell membrane and the nucleus. তাহলে সাইটোপ্লাজম ভার্সেস প্রোটোপ্লাজমের পার্থক্য আমরা পারবো ইনশাল্লাহ। কেউ একজন বলেন তো পার্থক্যটা। সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজমের পার্থক্যটা, আমার কথা কি শোনা যাচ্ছে না? সাইটোপ্লাজম হলো যে স্যার প্রোটোপ্লাজমের যে অংশ নিউক্লিয়াসের বাইরে থাকে সেটাই হলো সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ব্যতীত প্রোটোপ্লাজমের অবশিষ্ট অংশকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজম বলে। হ্যাঁ, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একত্রে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম বলে। হ্যাঁ, তাহলে পার্থক্য আসতে পারে পরীক্ষায়, প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের পার্থক্য লিখো, অনেক পরীক্ষায় আসে কিন্তু। প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্যটা কমন প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে আমরা কি পাই? প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস থাকে না। প্রোটোপ্লাজমের মধ্যে কোষের অভ্যন্তরে ভ্যাকুয়াল বাদ দিয়ে সমস্ত সজীব অংশটিকে প্রোটোপ্লাজম বলে। আর কোষের অভ্যন্তর থেকে নিউক্লিয়াস বাদ দিলে বাকি স্বচ্ছ জলির মতো যে অংশটা সেটা হলো সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের 3টা অংশ, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এগুলো আলাদা করে আলোচনা করেছিলাম, ওই যে প্লাজমা মেমব্রেন বলেছিলাম। এরপরে সাইটোপ্লাজমের 2টা অংশ, একটা সাইটোপ্লাজমীয় মাতৃকা আর একটা কোষ অঙ্গাণু। এরপরে এখানে কিন্তু কোষ বানানটা ভুল আছে, এটা মূর্ধন্য ষ হবে। হ্যাঁ, এই যে এখানে কোষ অঙ্গাণু যেটা নিচে। আচ্ছা, প্রোটোপ্লাজম হলো বংশগতির ধারক এবং বাহক, সাইটোপ্লাজম বংশগতির ধারক এবং বাহক নয়। কারণ ওই যে নিউক্লিয়াস, প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস থাকে, সেটার মাধ্যমেই বংশগতির ধারক এবং বাহক হিসেবে সে কাজ করে। সাইটোপ্লাজমে যেহেতু নিউক্লিয়াস থাকে না, সেহেতু সে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করতে পারে না, সহজ কথা। প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয় প্রোটোপ্লাজমকে, সাইটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয় না। তাহলে এখানে পানি প্রোটোপ্লাজমের মধ্যে ওয়াটার ছিল 70%, সাইটোপ্লাজমের মধ্যে পানি কয় পার্সেন্ট? 80%। সাইটোপ্লাজম ভার্সেস প্রোটোপ্লাজম আমরা বিভিন্নভাবে আমরা এগুলো একটু মানে মনে রাখার বা আত্মস্থ করার, উপলব্ধি করার আমরা চেষ্টা চালাচ্ছি। একই বিষয়ের আমি একাধিক স্লাইড দিয়েছি, অনেকের হয়তো চর্বিত চর্বণ মনে হতে পারে, কিন্তু একটা বিষয় হচ্ছে কোন একটা বিষয়, টেকনিক্যাল বিষয় বা কোন একটা জানার বিষয় আপনি যত স্টাডি করবেন, যত বিভিন্ন রকম স্লাইডের মাধ্যমে বিভিন্ন রকম বিষয়ের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবেন, নিজে গবেষণা করবেন, তত বেশি আপনার মেমোরিতে এই তথ্যগুলো পার্মানেন্ট ভাবে থেকে যাবে। আমি সেই চেষ্টাটাই করেছি, এই জন্য একটু স্লাইডের সংখ্যা বেশি হওয়ায় একটু ফাস্ট বলতে হচ্ছে, আপনারা একটু খেয়াল করেন। দেখেন, সাইটোপ্লাজম ভার্সেস প্রোটোপ্লাজমের মধ্যে যে ডেফিনেশন বলা হচ্ছে, সাইটোপ্লাজম ইজ অল অফ দ্য ম্যাটেরিয়াল উইদিন এ সেল এন্ড ক্লোজড বাই দ্য সেল মেমব্রেন এক্সেপ্ট দ্য সেল নিউক্লিয়াস। এক্সেপ্ট মানে ব্যতীত দ্য সেল নিউক্লিয়াস, সেল নিউক্লিয়াস ছাড়া বাকি অংশটুকুই হলো সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ক্ষেত্রে বলা হচ্ছে, প্রোটোপ্লাজম ইজ দ্য গ্রাউন্ড সাবস্টেন্স অফ লিভিং ম্যাটেরিয়াল দ্যাট ইনক্লুডস সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা বস্তু যেখানে সাইটোপ্লাজমও থাকে, নিউক্লিয়াসও থাকে। সাইটোপ্লাজমের ক্ষেত্রে বলা হচ্ছে কম্পোনেন্টস, উপাদান, all materials inside the cell membrane except nucleus, অর্থাৎ সেল মেমব্রেনের ভিতরে নিউক্লিয়াস ছাড়া বাদ বাকি যা থাকবে সেটাই সাইটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের কম্পোনেন্ট বলা হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, অর্থাৎ সেল মেমব্রেনের ভিতরে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একই সাথে বলা হবে প্রোটোপ্লাজম। আর নিউক্লিয়াসের ক্ষেত্রে বলা হচ্ছে, সাইটোপ্লাজমের ক্ষেত্রে ডাজ নট ইনক্লুড দ্য নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস থাকে না। প্রোটোপ্লাজমের ক্ষেত্রে বলা হচ্ছে ইনক্লুড দ্য নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস থাকে। দেখেন, একই কথাকে ভেঙে 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 3টে কথা বানাই ফেলছে।
মানে পরীক্ষার খাতায় তো একটু এনলার্জ করতে হবে, একটু বাড়িয়ে লিখতে হবে, একটু কৌশল করে লেখা, মানে একই কথাকে 5 ভাবে ভাগ করে লেখা, একই কথাকে ভেঙে ভেঙে মানে 5টা অ্যাঙ্গেলে বলা। এভাবে আপনি চাইলে পয়েন্ট বাড়াতে পারেন আপনার পরীক্ষার খাতায়, এটা একটা কৌশল। আমরা প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা একটু রিপিট করি। সূক্ষ্ম পর্দা দ্বারা আবৃত কোষের মূল গঠন উপাদান, যেখানে 4টা জিনিস থাকে: নিউক্লিয়াস, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি। এগুলো ভাসন্ত থাকে বা ডুবন্ত থাকে, এগুলোকে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াস নিয়ে একটু আলোচনা করি। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা হলো প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন অংশ, পর্দা ঘেরা অংশ এবং গোলাকার একটা অংশ, এবং কোষের সব ধরনের জৈবনিক ক্রিয়া বিক্রিয়া কন্ট্রোল করে এই নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন 1831 সালে কোষে নিউক্লিয়াস দেখতে পান এবং এটার নাম দেন। নামকরণ করে। এটা সম্পূর্ণ একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চতুর্দিকে দেখেন একটা মেমব্রেন থাকে, মেমব্রেন মানে পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন, এবং মেমব্রেনের মাঝখানে মাঝখানে দেখেন কিছু ছিদ্র থাকে, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র। এবং ভিতরের দিকে গোল একটা টিপের মতো অংশ আছে, দেখেন, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এবং এখানে দেখেন কিছু জিলেটিন সমৃদ্ধ বা কি বলে, এখানে কিছু থকথকে কিছু পদার্থ, এবং দেখেন কিছু সুতার মতো কিছু অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে কি নিউক্লিয়ার রেটিকুলাম। এবং রেটিকুলাম। এর ভিতরে আরো কিছু পদার্থ আছে, এগুলোকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে এটা হলো নিউক্লিয়াসের গঠন। এখন আসেন প্লাস্টিড নিয়ে একটু আমরা আলোচনা করি। প্লাস্টিড, আমাদের উদ্ভিদ কোষে কিন্তু প্লাস্টিড থাকে। আমরা যখন অ্যানিমাল সেল এবং প্লান্ট সেল যখন পড়েছিলাম, আমরা প্লান্ট সেলের মধ্যে কি পড়েছিলাম? উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। থাকে না। তাহলে আমরা প্লাস্টিড নিয়ে একটু আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু এই প্লাস্টিডের কারণে ঘটে, প্লাস্টিডের কারণেই হয়ে থাকে। প্লাস্টিড হচ্ছে একটা ডাবল মেমব্রেন, মানে দ্বিভাজ একটা, মানে এটা কি বলা হয়, মানে দুইটা পর্দা আর কি, বাউন্ড অর্গানেল দ্যাট হেল্পস ফটোসিনথেসিস, যেটা সালোক সংশ্লেষণে হেল্প করে, সাহায্য করে। দে হ্যাভ সাম স্পেসিফিক পিগমেন্ট, তাদের মধ্যে কিছু কালার আছে। পিগমেন্ট মানে কালার বা রঞ্জক। দাস গিভিং স্পেসিফিক কালার টু দ্য প্ল্যান্টস, যেগুলো উদ্ভিদকে কোনো নির্দিষ্ট কালার দেয়। আপনারা দেখবেন কোন উদ্ভিদ লাল, কোন উদ্ভিদ নীল, কোন উদ্ভিদ সবুজ, কোন উদ্ভিদ সাদা। এই যে কালার গুলা, এগুলো কিন্তু প্লাস্টিডের কারণেই আসে। ডিউ টু দিস পিগমেন্টস প্লাস্টিড আর ডিভাইডেড ইনটু 3 টাইপস অফ, এখানে বলা হচ্ছে 3 রকম পিগমেন্ট থাকে প্লাস্টিডের। একটা হলো ক্লোরোপ্লাস্ট, একটা হলো ক্রোমোপ্লাস্ট, একটা হলো লিউকোপ্লাস্ট। এটা আমার সাথে সাথে বলেন, 3 ধরনের প্লাস্টিড থাকে, কি কি বললাম? একটা হলো ক্লোরোপ্লাস্ট, বলেন আমার সাথে সাথে, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, আরেকটা হলো ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আর হলো আরেকটা হলো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। আচ্ছা, এগুলো হচ্ছে কালার। আপনারা দেখবেন কোন ফুল লাল হয়, কোন ফুল নীল হয়, কোন ফুল দেখবেন কালো হয়, মানে এক একটা ফুল এক এক কালার হচ্ছে। এই যে কালার গুলো আসতেছে কোত্থেকে? এই প্লাস্টিক থাকার জন্যই আসতেছে। তাহলে উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে, প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। তাহলে মানুষের স্কিনের কালারটা কিভাবে আসে? মেলানিন নামে একটা কি থাকে, মানুষের স্কিনে একটা রঞ্জক পদার্থ থাকে, ওইটার কারণে মানুষের স্কিন কি হয়, মেলানিন বেশি থাকলে মানুষকে বেশি কালো দেখায়, মেলানিন কম থাকলে মানুষকে বেশি ফর্সা দেখায়। এই হচ্ছে ঘটনা। তাহলে দেখেন, এটা হলো সবুজ প্লাস্টিক। সবুজ প্লাস্টিক একদম কোষীয় পর্যায়ে দেখানো হয়েছে, অনেক জুম করে মাইক্রোস্কোপ দিয়ে দেখানো হয়েছে, দেখতে অনেকটা এই ধরনের লাগে। দেখেন প্লাস্টিডের স্ট্রাকচারটা অনেকটা এই ধরনের থাকে। এখানে আউটার মেমব্রেন থাকে, স্ট্রোমা ল্যামেলি থাকে, ইনার মেমব্রেন থাকে, হ্যাঁ, থাইলাকয়েড থাকে, স্ট্রোমা লুমেন এবং গ্রানাম থাকে এখানে। তাহলে প্লাস্টিডটা কি? প্লাস্টিডটা হচ্ছে উদ্ভিদের কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি বিশেষ অর্গানেল বা অঙ্গাণু। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না। প্লাস্টিড হলো একটা ডাবল মেমব্রেন অর্গানেল, যা উদ্ভিদ এবং শৈবালের কোষে আমরা পাই। প্লাস্টিডগুলি খাদ্য উৎপাদন এবং সংরক্ষণের জন্য দায়ী। এগুলোতে প্রায়শই সালোক সংশ্লেষণে ব্যবহৃত রঞ্জক এবং বিভিন্ন ধরনের রঞ্জক থাকে, যা কোষের রং পরিবর্তন করতে পারে। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্ত ডিম্বাকৃতির, তারকাকৃতির কিংবা ফিতাকৃতি বর্ণাধার সজীব বস্তুগুলোকে প্লাস্টিড বলে। এসব প্লাস্টিককে আলোজ অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে স্পষ্ট দেখা যায়। প্রাণী কোষ, ব্যাকটেরিয়া, ছত্রাক, নীলাভ, সবুজ শৈবালে প্লাস্টিক থাকে না। তাহলে প্লাস্টিক আমরা কয় প্রকার পেলাম? 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা কি? ক্লোরোপ্লাস্ট আর গ্রিন কালার্ড প্লাস্টিড, এটা হচ্ছে সবুজ রঙের একটা প্লাস্টিড, দ্যাট কন্টেন দ্য পিগমেন্ট ক্লোরোফিল, এবং এটা ক্লোরোফিল নামে একটা পিগমেন্ট উপাদান ধারণ করে। দ্য ফাংশন অফ ক্লোরোপ্লাস্ট টু হেল্প ইন ফটোসিনথেসিস, এই ক্লোরোপ্লাস্টের কাজটা হচ্ছে সালোক সংশ্লেষণে সহায়তা করা। দিস টাইপ অফ প্লাস্টিড ইজ প্রেজেন্ট ইন ফটোসিনথেটিক পার্টস অফ দ্য প্ল্যান্ট সাচ এজ দ্য লিফ। অর্থাৎ এই যে প্লাস্টিডটা, এই প্লাস্টিডটা হচ্ছে ফটোসিনথেটিক প্রক্রিয়ার একটা অংশ, যেটা উদ্ভিদে থাকে। যেমন এটা গাছের পাতায় থাকে, দেখতে অনেকটা এরকম, ওই যে বললাম গ্রানাম, লুমেন, স্ট্রোমা,
হ্যাঁ, থাইলাকয়েড, ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন, এগুলো নিয়েই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এরপর আসেন লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস একটা প্লাস্টিড, অর্থাৎ কোনো কালার থাকে না, স্যার ফটোসিনথেটিক পার্টস। ভাই কে নাম স্যার? যে সময় তো শেষ হয়ে গেছে না। জি স্যার, এই জন্য আপনাকে একটু নক করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটু কয়েকটা মিনিট সময় দেন, আমি একদম শেষের দিকে ঠিক আছে, শেষ ঠিক করে আছে। ফেললে মনে হয় ভালো হয় আমাদের। আচ্ছা, তাহলে লিউকোপ্লাস্টটা কি? লিউকোপ্লাস্টটা হচ্ছে একটা কালারলেস প্লাস্টিড। কালারলেস প্লাস্টিড বিশেষ করে দেখবেন গাছের শিকড়, গাছের মূল, এগুলোতে দেখবেন খুব একটা কালার থাকে না, কিন্তু লাল নীল বিভিন্ন কালার হয় না এগুলা, কালারলেস প্লাস্টিড এগুলা। এবং হচ্ছে এগুলো ওই যে খাবার স্টোরেজ করে, স্টার্স, উদ্ভিদের খাবারটা কিভাবে সঞ্চিত থাকে? স্টার্স আকারে, প্রাণীদের মধ্যে থাকে গ্লাইকোজেন আকারে। এই যে স্টার্স আকারে সঞ্চিত থাকে এই লিউকোপ্লাস্টের মধ্যেই কিন্তু থাকে, বা এই লিউকোপ্লাস্টে কিন্তু হেল্প করে স্টার্স আকারে খাবারটা সঞ্চিত থাকার জন্য, প্রোটিন আকারে এবং ফ্যাট আকারে জমে থাকার জন্য হেল্প করে, দেখতে অনেকটা এই ধরনের কালার। ঠিক আছে। ক্রোমোপ্লাস্টটা কি? ক্রোমোপ্লাস্ট হ্যাজ ফ্যাট soluble carotenoid pigments like carotene, xanthophylls and others. The function of chloroplast is to give color to the plant parts. এবং বলা হচ্ছে এটা হচ্ছে ফ্যাট soluble একটা ক্যারোটিনয়েড পিগমেন্ট, এবং এটা বিশেষ করে ফুলে থাকে এবং ফলের মধ্যে থাকে ক্রোমোপ্লাস্ট। এই ধরনের কালার হয় ক্রোমোপ্লাস্ট, একটু লালচে কালার, এবং স্ট্রাকচারটা অনেকটা এই ধরনের হয় দেখতে। তো এতটুকুই আলোচনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।